অনেকে আঙ্গুল তুলে দেখছে যে মহিলা অটো চালায়, অনেকে দেখে হাইসা দিছে হাই হ্যাঁ, অনেকে দেখছে আল্লাহ রে, মানে বাবা ওটাকে হালাইছে। এরকম একটা চিন্তা ভাবনা করলেন আপনার মেয়েরা অটো রিকশা, যে এত সুন্দর অটো বাইর হইছে সবাই চালায়, এটা তো স্বাভাবিক, চালান যাইবো, আমি মনে হয় পারো, আমি নিজে নিজে আইডিয়া। কিন্তু আপনার মনে হলো না যে আমাদের সমাজে এটা মানুষজন কি বলবে, একটা মেয়ে অটো চালাচ্ছে? হয়তো ভাবছি যে খারাপ চোখে দেখবো, অনেকে খারাপ চোখে দেখবো, অনেকে ভালো চোখে দেখবো। সরকারের রাষ্ট্র চালাবারে আমরা পারব না কে লিগা ও গাড়ি চালাইতে, এটা মনের ভিতরে একটা ঘোষণাটা জাগলো। মানে শেখ হাসিনা যদি রাষ্ট্র চালাতে পারে, তা আমরা পারব না কে অটো চালাইতে? সে যদি নারী হয়ে রাষ্ট্র চালাতে পারে, আমি কেন নারী হয়ে অটো চালাতে পারবো না? আপনি এটা বলতে চেয়েছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, দোয়া এবং শুভকামনা জানিয়ে বরাবরের মতোই শুরু করছি লাইফের আরো একটি এপিসোড। আজকের এপিসোডে আমি ভূমিকাটা খুব কম দেব, একেবারে সরাসরি যিনি গেস্ট আছে তার সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। নামটা একটু প্রথমে বলেন তো। পুরো নামটা সকিনা বেগম, জন্মস্থানে আমাদের কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, এই ঢাকার কেরানীগঞ্জ? ঢাকা কেরানীগঞ্জ, রোহিতপুর। আচ্ছা, আপনি আজকে এই গল্পটা বলতে এসেছেন এবং আপনাকে আসলে একজন এখানে নিয়ে এসছে, আপনি ততটা জানেন না, এবং যিনি নিয়ে এসছেন তিনি স্টুডিওর বাইরে আছেন, তার সঙ্গে আমি পরে কথা বলবো। কিন্তু তার আগে আমি পুরো গল্পটা প্রচারের অনুমতি নিতে চাই আপনার কাছ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আপনার কোনো আপত্তি নাই তো? না, কোনো আপত্তি নেই। আপনাকে দর্শকরা দেখবে, আপনার কোনো আপত্তি নাই তো? আপত্তি নেই। আমার যখন 6 বছর তখন আমার ভাইয়েরা বিয়ে করে, আমরা 4 বোন, 4 মধ্যে আমি 3 নাম্বার। আপনি 3 নাম্বার? বাবা কি করতেন? বাবা আগে ছিল ছয়েলগিরি, ছয়েলের কাজ, মানে বেড়ার কাজ, বেড়ার ঘর তৈরি করতো, কৃষক মানুষ ছিল। হ্যাঁ, তখন তারা বিয়ে করে, তারা বলে আমার আম্মার সাথে ঝগড়া করে, আব্বার সাথে ঝগড়া করে তারা ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমাদের যে পালছে, লালন পালন করছে, শুধু 3 বেলা খাওয়াই দিয়ে করছে। 4টা মেয়ে পালা তো আর কম সহজ কথা না। 100 টাকা বেতনে রোজে কাজ করছে, ভাড়া থাকতে হয়েছে। যখন আমার 12 বছর পূর্ণ হইলো, আমার পাড়াপড়শি এক লোক আমার আব্বুরে, আমার মায়ের বলে যে মেয়েটার বিয়ে দিবেন নি, মেয়েটার। কই বিয়ে দেব? আমার কাছে একটা পাত্র আছে। ছেলেটা কোনখানকার? ছেলেটার বাড়ি রংপুর। ছেলেটা করে কি, এখানে অটো চালায়, অটো চালায়, মাইশের বাড়ি লাখারগিরি করে, মানে গরু পালে। আচ্ছা, অটো চালায় আর রাখালগিরি করে? হ্যাঁ, গরু পালে। তা আমার আব্বু বললো ওনার বাড়ি ঘর তো দেখতে হইব, কি কাজ করে না করে দেখতে হইব। সেটাই। ওই লোকটা, ঘটকটা বললো যে আর কিছুই দেখতে হবে না, সবই আছে, যদি আপনারা যান পোলা দেখতে চান তাহলে পোলা দেখেন। তো পোলা আমাদের বাসায় নিয়েছে, আমার আব্বা আম্মা দেখছে, আমার ভাবি দেখছে, আমি দেখিনি। তা আমি বিয়েতে রাজি না। কেন রাজি না? যার কোনো ঠিকানা নাই, বাড়িঘর নাই, না দেখে তোমরা আমার বিয়ে দিবে, যদি পরবর্তীতে আমার কোনো অশান্তি হয়, এই জন্য আমি রাজি ছিলাম না। কষ্ট লাগার কারণে আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পরে আমার ভাইরা 1 সপ্তাহের ভিতরে আমার মায়েরা বিয়ে দিল। বাড়িঘর দেখলো না, যে ছেলেটা কোয়াশিপ ধরছে, কিরা কাটছে যে আমার আল্লাহর কিরে আমি বিয়ে করিনি। আচ্ছা আচ্ছা, আমার মা বাবা শিকার গেছে আল্লাহর কিরে আমি কোয়াশিপ ধরে বলতে পারবো আমি বিয়ে করিনি, আমি বিয়ে তো আপনারা আমার বাসায় যা দেখতে পারেন। আচ্ছা, আমার মা আব্বু ওই কথাই বিশ্বাস করছে, বিশ্বাস করে 1 সপ্তাহের ভিতরে আমার বিয়ে দিয়ে দিল। টাকা পয়সা লাগলো না। বাপ মা চায় যে আমরা বিয়ে দিবার গেলে টাকা পয়সা লাগবে না, আমরা টাকা ছাড়া পোলা পাইছি, বিয়ে দিয়ে দিল। বাইরেও চাইছে এইটাই। দেওয়ার পরে মনে করেন আমারে কিছুদিন রাখছে এক বাসায় নিয়ে ভাড়া। রাখার পরে 2 মাস ভালোই দেখলাম, চলতে ভালোই, ভালোইতে হঠাৎ করে এরকম মনে করেন আমার পেটে বাচ্চা। আচ্ছা, 2 মাস 3 মাস গেছে। যখন 3 মাসের পাড়া পড়ছে তখন ওই আমার বলে আমি তো দেশে যাম। আচ্ছা, তো আমি বলছি দেশে যাবে কে লিগা? মা তো বুড়া, মা একটু আব্বাই থাকতে, আব্বাও মারা গেছে, আব্বাই থাকতে জায়গা বন্ধক রেখে কিছু টাকা আনছিল, ওই টাকাটা দিলে আমাকে দলিলটা দিয়ে দিব। আমি কত টাকা? উনি বলে 3000 টাকা। ঠিক আছে, তা আমি কই কি যে আমি তো চাল ডাইল মুঠি চাল জমাইয়া আমি 3000 টাকা জমাইছি, তাহলে 3000 টাকা তুমি লিয়ে যাও, নিয়ে জমিটা ছোটাও। মুষ্টি চাল? হ্যাঁ, ওই রান্না করার যে চাল, এক মুষ্টি চাল একটা জমায় 3000 টাকা জমাইছে। এক মুঠ করে মুঠি চাল, 1 মুঠ করে ডাইল, রান্নার সময় আমি ওগুলি নিয়ে জমাইছি। জমায় আমি ওইটা যখন আমার স্বামী আমার দিছে চাল ডাইল আনবার, আমি ওই টাকাটা রাখা ওই ডাইলটা খরচ। ও, এরকম করে কতদিন লাগছে আপনার এই 3000 টাকা জমাইতে? আবার আমার 10 টাকা 20 টাকা করে দিছে খাইতে, ওই টাকাটি জমায় মুঠির লগে মেসেজ করে টাকাটা 2000 টাকা বানাইছি। হ্যাঁ, অনেকদিন লাগার কথা। আচ্ছা, বানার পরে আমি বলছি এটা আপনার জামাই জানতো না? না, উনি দেখতেন, উনি আমার জিজ্ঞাসা করছেন টাকাটা পাইলা কই। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ,
হ্যাঁ 2-3 হাজার টাকা, কিন্তু 2-3 হাজার টাকা একটা শিল্প। ওকে, মানে যে জামাই যে চালটা কিনে নিয়ে আসছে সেই চাল থেকে সে 1 মুঠ করে চাল রাখতো, রাখার পরে জামাই যখন আবার চাল কেনার টাকা দিছে তখন সে ওই চালটা হলো জামাইকে দিয়ে ওই টাকাটা সে নিজের কাছে রেখে দিচ্ছে, এবং এটা আবার জামাইয়ের যখন প্রয়োজন তখন আবার সে জামাইকে দিচ্ছে। বাঙালি নারী কত অসাধারণ হতে পারে। জি, তো তখন আমি টাকাটা ওনারে দিছি, বলছি যে আমি তুমি যে আমার এই যে চাল আনতে দিছো বা তুমি আনছো, আমি এখান থেকে 1 মুঠ করে রাইখা 1 কেজি 2 কেজি হয়েছে, তুমি যখন আমার 2 কেজি চাইলে টাকা দিছো, আমি ওই চালটা খরচ করছি, টাকাটা রেখেছি। এইভাবে আমি 3,000 টাকা জমাইছি। ঠিক আছে, তুমি 3,000 টাকা নিয়ে দেশে যা জমিটা ছোট, জমি থাকলে আমাদেরই থাকবো। আমার হাজবেন্ড গেল, আমি 3 দিনের সফরে গেলাম, 3 দিন পরে আমি আসবো। শুক্রবারে গেছে, সোমবার আইসা বলবো। এই যে সোমবারে যে গেলাম, আমার পেটে কিন্তু বাচ্চা। এটাও জানতো, ও জানতো। আচ্ছা, 3 মাসের পেটে বাচ্চা। উনি যে সোমবারে গেল, কত সোমবার যে গেল, এতে মনে করেন আমি পচে আর হইছি। সোমবার গেল, কত সোমবার মাস গেল, উনি আসে না। আমার তো পেটে বাচ্চা বড় হইতাছে। এখন আমি কি করবো? আমি কান্দাকাটি করি, কি করবো? আমি দেখছি না, আমার আব্বাও দেখছি না। আমি কত মা আব্বারে গিয়ে কইলাম যে ঘরটা আমার ছাড়তে হইব, আমি এই ঘরে আমি কিভাবে থাকবো, ভাড়া দিব কই থেকে? তো আমার আব্বা বলে হেনা থাক, আমাদের না থাক। আব্বার শুনে গেলাম, আব্বা লেগে গেল। নেওয়ার পরে মনে করেন ওর কোনো খোঁজ খবর নেই, ওই সময় তো ফোন আসলো না, এরকম পচাই রয়েছি যে আইবো আর আসে না। যখন 88 বন্যা এলো, বড় বন্যা বাংলাদেশে, যখন বড় বন্যাটা হইলো, তখন আমার পেটে বাচ্চা হলো 5 মাসের। আচ্ছা, আমি মাইসের বাড়ি কাজ করি, এই পেটে বাচ্চা লই আমি মাইসের বাড়ি কাজ করি, থালা বাসন মাঝে 2-3 বাড়ির কাজ করছি, সকালে বিকালে দুপুরে এরকম। ঘর ঝাড়ু দিছি, দুয়ার ঝাড়ু দিছি, মাইসের বাড়ি কাজ করছি। চিন্তা করি আব্বু একা, হ্যাঁ বুড়া মানুষ, ভাইরা দেখশন করে না, ভাইরা চায়নাও দেয় না। বড় বন্যা এলো, এখন তো কাজ কাম বন্ধ আব্বার, আমার কাজও বন্ধ, আমিও কেন বাসায় কাজ করতে পারি না। পেটে বাচ্চা আস্তে আস্তে দিন দিন বড় হইতেছে। বন্যার সময় অনেক মাসে সাহায্য দিচ্ছে, চাল ডাল খাবার, পানি বাইঙ্গে হাত রেয়া যায়, খাবার আই না, মায়ের লিয়া বাপের লিয়া খাইছি এই পেটে বাচ্চা নিয়ে। যখন পানি জায়গা কমা ধরে, তখন রাস্তা থেকে পানি নেমে গেলে আবার ফিরা আমি কাজ ধরি। 7 মাসে 6 মাসের বাচ্চা পেটে, কোনো খবর নাই। কাজ ধরি। আপনার যে আমগো কেরানীগঞ্জ নলি লুঙ্গি বোনাই না, লুঙ্গি তো পরেন অবশ্যই, সেই লুঙ্গির ঘুরাইতাম সুতা। আচ্ছা, সুতা ঘুরাইতাম, নলি ভরতাম। 1.5 টাকা মুড়া সুতা কয়, ওটি বললে আপনার 1.5 টাকা পয়সা পাওয়া যায়। 4 মুড়া সুতা বললে আপনি 3 টাকা। এক বান হুতা বলে 50 টাকা পাইতাম। আচ্ছা, এক বান হুতা হইলে আপনার 20 মুড়া। এই সুতা ভরতাম দিন বইরা রাত 12টা পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ঘুরাইতাম। ঘুরায় 50 টাকা সারাদিনে। হ্যাঁ, এক বান হইতো সারাদিনে? 1 সপ্তাহ লাগতো। এক বান? হ্যাঁ, 1 বান সুতা। 1 বান শুধু 1 সপ্তাহ লাগতো? এই 1 সপ্তাহে 50 টাকা? হ্যাঁ, আবু যদি রাত দিন 24 ঘন্টা করতাম, তাইলে ওই যে 1 বান 20 মুড়া হয়ে যেত, ভরা হয়ে যেত। করে 50 টাকা? এই কাজ করতাম। এই কাজ করতে মনে করেন। আপনি 88 সালের কথা বলতেছেন? জি, 88 সালের কথা বলতেছেন। এই আমি প্রথম বাসায় সুতা করতাম, আর বাসার বাড়ির কাজ করতাম, মাসের বাড়ির কাজও করতাম। আর আম্মু এক বেকারিতে রান্ধতো। তো হঠাৎ করে একদিন পারি না, আর কুলায়া পারি না, পরে আমার আব্বুর লগে আমার কাইজা লাগলো। আমি কই আমি তো আর কাজ করা পারি না। আমার আব্বু বলে বাচ্চা ফালা দে। আমার বাপে বলে বাচ্চাটা ফালা দে, ফালা দাও গা, এই বাচ্চা পাইলে তোমার আর জীবনে কষ্ট হইব, এই বাচ্চা জন্ম হইলেও তোমার কষ্ট হইব। আমি থাকি দুনিয়া না থাকি, আমি যে কথাটা বলে গেলাম, আমার স্বামীর নাম ধরে বললো আর কি, যে ওর বুঝে তোমার পেটে বাচ্চাটা দিয়ে গেছে, ওইটা আর আইবো না, তোমার কষ্ট জীবনে কষ্টই থাকতে হইব, কষ্টই করতে হইব এই বাচ্চা নিয়ে। তাতে বলা তুমি এই বাচ্চা ফালা দিয়া তুমি অন্য কোনো কাজ নিঃস্বাধীন মতো কাজ করো। বাচ্চার বয়স কত তখন? তখন 7 মাস। ওই যে বর্ষা গেল গা, 5 মাসের বাচ্চা পেটে নিয়ে তো আমি পানির মধ্যে হাতে খাবার আনছি। ওই তো কোনো দোষ করে না, ওই তো একটা নিষ্পাপ। আমার যতই কষ্ট হোক আমি বাচ্চা ফালাবো না। আমার আমার স্বামী দিয়ে গেছে বাচ্চাটা, আমার তো অন্য কারো না, নিজের স্বামী দিয়ে গেছে। তোমরাই বিয়া দিছো, তাহলে আমি বাচ্চাটা কেলিগা ফালাম, ছেলে হোক মেয়ে হোক। আমি যতই কষ্ট করি, দরকার পড়ে মাইসের বাড়ি চাকরি কইরা, মাইসের বাড়ি রাস্তাঘাট কইরা, দরকার পড়ে আমি মামলাগিরি কইরা, আমি এই বাচ্চা দুনিয়াতে আই না, আর বড় কইরা বিয়া শাদী দিব। মানে কামলাগিরি করে হলেও করবেন এটা? এই কথা বলছি আব্বারে। তে আব্বাকে তোর ইচ্ছা,
বাপে বলে আমি খাওয়ান দেওয়া পারব না, তোর দুইজন তোমার একলা হইলে তোমার আমি খাওয়ান দিতে পারো, তোমার পেটে আরেকটা, তোমার আমি দুইটা কিভাবে খাওয়ান দেবো, আমি তো চলা পারি না। তো এক কথা দুই কথা বাপের কাজে লাগছে না, বাপে আমার রাত্রে ঘরে থেকে বাই করে দিছে 10টা বাজে। বাই করে দেওয়ার পরে আমি মনে করেন আমগো বাড়ির আশপাশ দিয়ে রাতের 2টা পর্যন্ত ঘুরছি পেটে বাচ্চা নিয়ে। পেটে বাচ্চা নিয়ে। তো আমার মা আবার বলছে যে মেয়ের পেটে তো বাচ্চা, ওরে তো তুমি ঝগড়া করে বাই করে দিলা, ওই কুইগা থাকবো। মা এই কথা বললে না, মায়েরও বাই করে দিচ্ছে। তো মা আবার খুঁজতে 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 চালাম বাড়ি খুঁজতে খুঁজতে বাইটা বাড়ি তো খুঁজতে খুঁজতে দেয় আমি এক পাটের ঘরে শুয়ে রয়েছি শীতের মাস। পরে মা আমার লাগে বসে আসলো, বসার পরে বাপ এলাকার ভাড়াটিয়ারা উঠছে, উঠে আউস পাইছে, উঠে তালা জিগাইছে, জিগার পরে বাইতে লেছে বাসায় নিয়ে গেছে। নেওয়ার পরে ঘরে নিচে পরে পরে আমার আব্বু কয়ে ঘরে পারবি না তোরা, তোরা মায়েরা যারা সারাদিনই বাইরে থাকবি। মাকে দেখো সেরি পেটে বাচ্চা 6 মাসের, এটা কিছু হয়ে গেলে বেশি ই করো না, ঘরে যাইবে তো। পরে আলা ঘরে গেছি, মেয়ের জন্ম লইল 9 মাস পরে। 9 মাস পরে জন্ম হওয়ার পরে মেয়ের তো মনে হয় 7 দিনে ছুটি উঠাইলাম। নিজে কিছু টাকা জমাইছিলাম, 20 টাকা 10 টাকা 100 টাকা 150 টাকা মাসে, আর কয় টাকা হয় শুনতে খাইতে হয় না, আর রাখুমি বা কয় টাকা, যেতটুকু আসলো ওটুক দিয়ে আমার বাচ্চা জন্মের পরে ডাই মাথায় আমি একটা কাপড় কিনে দিছি, বেশি কিছু দেওয়া পারিনি। দাইমা ডাই মাথায় কাপড় কিনে দিছি। তারপর যখন বাচ্চা 7 দিনে ছুটি উঠার পরে বাচ্চা রেখে আমি আবার হেই নলি বললাম ওই সুতাই বৈশা বৈশা ওগুলাই বললাম। ওগুলা কিছুদিন ভরছি, ভরার পরে দেখি যে এটিতে টেকা উগায় না। পরে সিদ্ধান্ত নিলাম আমি বিস্কুট আর রুটি বেকাই থাই না, বাড়ি বাড়ি গিয়ে বেশি। তখন জামাই আসে নাই? না, জামাই আসে নাই তখন। ফোন করলাম না, ফোন বলতেও না, কোনো যোগাযোগও না। রংপুর কোথায় বাড়ি এটাও জানতেন না? না, বাড়িঘর কিভাবে যাবো? ওই যে বলছে না আমার মারে যে কোয়াশিপ ধরে কইলাম আমি বিয়ে করি নাই, আমার বাড়িঘর আপনি যা দেখেন যে আমার ফালাত হয়ে গেছে, আমার মা বাপাও যায় না, যাইতে টাকা লাগবো 2000 আইতে যাইতে, এই টাকা নাই দেখে আমার মা বাবা আর যায়নি। আমার মাথায় দিয়ে এলো এই কামে তো আমি থাকতে তো পারবো না, টাকা জমাইতে পারবো না, মেয়েরও খাওয়ান বরণ পোশাক দেওয়া পারবো না, মেয়ের ভবিষ্যৎ করা পারবো না। বেকারি থেকে রুটি বিস্কুট ওই পরোটা এগুলি পাইকারি হিসাবে নিয়ে আমি বাড়ি বাড়ি নিয়ে সকালবেলা 5টা বাজে বেকাইতে যাই, যায় ওইখানে লইয়া আমি বাড়ি বেশি। মেয়ে কান্দে লিয়া, মেয়ের যখন এক মাস বাচ্চা, যখন আমার 1 মাস, ওই মেয়ে কোলে লিয়ালে বাসা রেখা রুটি বেশি। কি বলেন? হ্যাঁ। আপনি নিতেন কিভাবে? মেয়ে তো থাকলো সাথে, আবার আপনার হচ্ছে হলো মেয়ে ছোট। হ্যাঁ, মেয়েরে কোলে নিতেন আর ইয়ে মাথায় নিতেন? 1.5 মাস। তো জিনিসপত্র কিভাবে নিতেন? মাথায় নিতেন? রুটি না, এই যে হাতে পলিথিন 20 টাকা করে নিতাম, 40 টাকা করে নিতাম, ডেলি 2 টাইম বেচতাম, সকালে 1 টাইম বিকালে 1 টাইম। আর মেয়েরে কোলে এগুলা বিক্রি করতাম বাসা সকালে বাসা নিয়ে দিতাম। কে ঘরে 2টা করে রাখতো, কে 3টা করে রাখতো। আর দেখতো যে মেয়েটা তো ব্যস্ত আছে, অনেক কষ্টে, আমার কাছে আবার ডাইকা সবাই নিত। আচ্ছা, রাখতো। আবার বিস্কুট মাথা কেজি করে পুটলা বানাও না ব্যস্ত। এই মেয়ালে মনে করেন 5 মাস 6 মাস পর্যন্ত এরকম বেচছি। আচ্ছা, বেচার পরে আমার আব্বা কয় এক ঘরে এতগুলি ভাড়া আমি কিভাবে দিব, ভাড়া দিতে পারে না। পরে আমার কয় তুই আলাদা থাক। পরে আমি এই বাচ্চা নিয়ে আমি এক বাসা আলাদা রুম লইলাম। আলাদা রুম লয়ে এই বিস্কুটের ব্যবসায়ী করলাম। মেয়ের বয়স মোটামুটি ভালোই, 5-6 মাস। ওই সময় কাকে লই বসা পারে কাকে লই লে বিস্কুট বেশি। তারপরে মনে করেন কিছুদিন এইভাবে চলতেছে বিস্কুট বেচা। পরে আবার চিন্তা করলাম, এক লোক আমার ডাক দিল, আমার এলাকার ভিতরে হোটেল করে, ভাত বিক্রি করে, পরোটা বিক্রি করে, পুরি সিঙ্গারা এগুলো বানায়। উনি আমার ডাক দিয়ে বলে তুমি যে এলাকায় যা রুটি বেচা, এই বাচ্চাটা কান্দে লইয়া তুমি আমার দোকানে কাজ করো লাইগা কইরা। কি কাজ? বাজি কাটবা, আদা রসুন বাটবা, কি বলে তো পানি আনবা, আর এখানে 3 বেলা খাইবা, 20 টাকা রোজ পাইবা। আচ্ছা, মেয়ে তুমি নিয়ে বসায় রাখবা। ওই কাজটাই লইলাম, 20 টাকা রোজ, 3 বেলা খাওয়াইবো, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রে ভাত দিয়া দেয়। তো মেয়েরা কুলে রেখে ঘুমাইলে শুনে হুয়া দেই বিছনা করে চালা বিছায়, আর ঘুম নাইলে লগে বসায় কাজ করি। পানি টিউবওয়েলেতে পানি আনবে গেলে কুয়াকে করে লিয়ে যাই,
এক মুড়া কইছিল, এক মুড়া কামে আনলো, এইভাবে লইলে আমার এরকম 1 বছর পর্যন্ত কাজ করছি হোটেলে। হ্যাঁ হোটেলে 1 বছর পর্যন্ত কাজ করার পরে হোটেলে যে বাজার বসে তরকারি কাঁচামালের বাজারে পাইকারি, ওই রাস্তাটা অবশ্য ঝাড়ু দিয়ে দিতাম সকালে, বাজারটা শেষ হয়ে গেলে রাস্তাটা ঝাড়ু দিতাম। আমার আবার হোটেল আলা মালিক আমার বলছে, তুই যদি এই যে রাস্তাটা ঝাড়ু দিয়ে দেস বেচা কিনির পরে 7টা বাজে বেচা কিনি শেষ, তুই যদি যে ঝাড়ু দেস তাহলে তুই আবার সবার থেকে 2 টাকা করে লিয়ে পারবি মাস শেষে। না, প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন সবাই যারা তরকারি বেচবে সকালে তার মধ্যে 2 টাকা করে উঠাবে। যখন মেয়ের 1.5 বছর বয়স, তখন আমার স্বামী হঠাৎ করে এলাকায় আসার পরে আমার এক পাড়াপড়শি ভাইয়ের কাছে কয় যে আমার মেয়ে বলে হয়েছে, আমি মেয়ের কথা হই নাইছি করতে শুনলাম, কয় আমাকে এলাকার এদিকে থাকতো লোক, হ্যাঁ আমাকে দেশে গেছে, আমার কাছে কইছে। আমি আমার বাড়িতে থেকে আমার মা আমার হোটেলে গেছে, গিয়ে কয় তো জামাইছে, কইতে এলো দেশের থেকে। কেমন লাগছে আপনার এই কথা শোনার পরে? আপনার কেমন লাগছে যে এতদিন পরে জামাই? কেমন আমার কি ওসব জিদ লাগছে যে এত বছর পরে আইলো, 3 মাসের পেটে 3 দিনের কথা কইয়া গিয়া 1.5টা বছর আমি কি করতেছি, কইতে খাইতাছি, কিভাবে চলতেছি, বাচ্চাটা কিভাবে আছে পেটে, বা জন্ম হইলো না হইলো এই খোঁজ না ওই হপাইছে কি, কারণটা কি? আচ্ছা, তারপর আর খালি হাতে আইছে। তাই আইসে পরে আমি যে এলাম কি লইছে, কয়েকটা কাপড়ে গাঠি লইছে, গাড়ি ধরিটা ভরা, জিজ্ঞাসা করছি কইতে এলা, আমি জেলে আসছিলাম। জেলে আসল আমার মা জিজ্ঞাসা কইতে আইছো, আমি 1.5 বছর জেলে আসছিলাম। জেলে আসিলা কি কারণে? আমি আগে যে বিয়ে করছিলাম আপনার কাছে মিশা কথা কইছি, ওই বউ আমার দেশে গেছি পরে আমার মামলা দিয়ে জেলে দিছে। তা আমি তো আর দেখি নাই, হ্যাঁ যেটা বলছে ওইটাই বিশ্বাস করছি। যাও বিশ্বাস করছি, মানে আমার আমার ঘরে জায়গা দাও, আমি আমার বাপ মার আমি জায়গা দিব না, আমি ওনারে জায়গা দেবো না। আমি যখন কষ্ট করতেছি আমি কষ্ট করে এই মেয়ে পালব। আমার মা আমার ভাবি বলে আরেকবার সুযোগ দেয়, আমি আরেকবার সুযোগ দেবো কি? আমি 1.5টা বছর এই কষ্ট করলাম, 3 মাসের বাচ্চা নিয়ে, আমার বিয়ার বয়স হয় নাই, তোমরা বিয়া দিলে, আমি কষ্টটা করলাম। এখন উনি আর বউ আছে, ওরা জেলে দিছে, আমার ফালাত হয়ে গেল, আমার এতটা কষ্ট হইলো, এখন আর আমি জায়গা দেবো কি কারণে? মানে আমার ব্যাগটা বোঝায়, মানে মুরব্বী কথা তো শুনতে হইব। উনিও বললো আমি আর ফালাত হয়ে যাবো না, আর জীবনও যাবো না। তো জায়গা দিলাম, দেওয়ার পরে হঠাৎ করে রাতে 1টা বাজে বিছনায় শোয়া কয় আমার কয়, মুক্তার মা, মেয়ের নাম হলো মুক্তা, মুক্তার মা তোমার একটা কথা কে? আমি কি কর? কয় তোমার মেয়ে হইলো কে, ছেলে হইলো না কে? আমি এটা কেমন কথা কইলা তুমি? মেয়ে হইলো কে, ছেলে হইলো না কে? ছেলে হইলে ছেলে কার, মেয়ে কার? মেয়েও তোমার, ছেলেও তোমার। আমি কই এটা মানিটা কি? তুমি ছেলে হইলে খুশি হইতা, মেয়ে হইছে খুশি হইলা, এটার মানে কি? যদি মেয়ে ছেলে হইতো তাহলে তুমি যা চাইতা তাই দিতাম। আমি উত্তর দিলাম, আমি যা চাইতাম তাই দিতাম, ছেলে হইলে, মেয়ে হইছে দেখে কিছু দিবা না। তুমি আমার কি দিছো এই পর্যন্ত 1.5 বছরে? আর এটা তো আমি হাত দা বানাই নাই, এটা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ দিছে, আল্লাহর দান। এটা লিয়ে অনেক তর্কাতর্কি হয়েছে রাত্রে। তর্কাতর্কি হওয়ার পরে অনেক পানি ফাটাফাটি তর্কাতর্কি হওয়ার পরে আমি আমার আব্বারে মায়ের ডাক দিলাম, বোনে জামারে ডাক দিলাম, দেখো এটা কি কয়? মেয়ে হইলো কে, ছেলে হইলো না কে? ছেলে হইলো ওই আমার আকাশে চান পুতিয়া দিত, এইটা দিত ওইটা দিত, তুই তো আমার কিছুই দেওয়া পারে না, আমি তো কষ্টই করে গেলাম 1.5 বছর পর্যন্ত। এখন 1.5 বছর পরে আয়া ওই জান আমার এই কথা কয়, এটার বিচার তোমরা করো, আমার লাগে উল্টা কাইজা করতেছে। পরে আমার বোনে জামাই ডাক্তু দুঃখি দেয়, হ্যাঁ রে করে দিল যে মেয়ে কার ছেলে কার, আপনি কেমন কথা করে, এত বছর পরে আইসেন, 1.5 বছর পরে, এটা তো আপনার ভাগ্য। এই বিষয়টা নিয়ে একটু জাস্ট এটা আপনারা জানেন, তারপরেও বলি, যেহেতু এই অনুষ্ঠানগুলো সব শ্রেণীর মানুষজনই দেখবেন, অনেক মানুষ হয়তো নতুন করে আজকে ইনফরমেশনটা পাবেন। এই ছেলে মেয়ে হওয়া নিয়ে কিন্তু আমাদের সমাজে বিশেষ করে আমরা মেয়েদেরকে অনেক বেশি দায়ী করি, বা বলার জায়গা থেকে মেয়েদেরকে অনেক অনেক বেশি বলি। যদি আপনি বিজ্ঞানসম্মত ভাবে যান, প্রথম কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা নির্ধারণ করেন যে সে আসলে কি হবে, এটা যদি আপনি বিলিভার হন তাহলে এটা এখানেই অ্যান্সারটা শেষ। কিন্তু যদি আপনি বিজ্ঞানসম্মত ভাবে ঘটনাটিকে জানার চেষ্টা করেন, তাহলে শারীরিক ভাবে যদি ভূমিকা থেকে থাকে, বা শারীরিক ভাবে আসলে কার ভূমিকা মুখ্য, একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেক্ষেত্রে শরীরগত জায়গা থেকে কার ভূমিকাই মুখ্য বলবো না, কার আসলে ভূমিকা প্রধান ভূমিকা, সেটা হচ্ছে ছেলের। ক্রোমোজোমের যে ব্যাপারটা XXY, অর্থাৎ এক্স এর সাথে এক্স মিলিত হলে সেটা মেয়ে হবে, এক্স এর সাথে ওয়াই মিলিত হলে সেটা ছেলে হবে। এবং এক্স আর ওয়াই এই দুটো থাকে হলো ছেলেদের শরীরে, আর মেয়েদের শরীরের ক্রোমোজোমটা হচ্ছে XX। আমি যতটুকু জানি
তো সেই জায়গাটা থেকে আসলে মেয়েদের কোনো ভূমিকা নাই। আপনি যদি বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করেন, মেয়েদের আসলে কোনো ভূমিকা নাই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। ছেলে মেয়ের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মেয়েদের আসলে কোনো ভূমিকা নাই, বা নারীদের আসলে কোনো ভূমিকা নাই। ভূমিকাটা শরীরগতভাবে ছেলেদের। তার মানে একটা সন্তান মেয়ে হলে সেটা আপনার শরীরের ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়েছে, ছেলের শরীরের ক্রোমোজোম দ্বারা। এটা আমি এই কারণেই বললাম যে আমার এই অনুষ্ঠানটা একেবারে আপামর জনসাধারণ মানুষজন দেখে। আজকের এই অনুষ্ঠানটা দেখে হয়তো বা যে এই যে মেয়ে হলে সেটা মেয়েদেরকে বলা যে তোমাকে অনেক কিছু দিতাম একটা ছেলে হলে, এটা আসলে যদি ফেইলর বলেন, ফেইলর তো প্রথম কথা হচ্ছে এটা ফেইলর না, মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন সুস্থভাবে পৃথিবীতে আসলে এটা আল্লাহর কাছে হাজার শুকুর। কিন্তু আমরা যে ব্লেম কেসটা করি, সেই ব্লেম কেসটা যদি করেন তাহলে শরীরগতভাবে এটা আসলে ছেলের, এটা আসলে মেয়ের বা নারীর কোনো ভূমিকা নাই এখানে। হ্যাঁ, সো এটা করা যাবে না। বলেন তারপর। আমার বোন জামাই তো ওটা বললো ওনাকে যে মেয়ে কার ছেলে কার, বেশি কথা না কয়ে ঘরে যা চুপ করে শুয়ে থাকো, সকালে কাজে যাইবে, এই কথা বলে আমাদের ঘরে ঢুকা দেয়া ওনারা ওনার মতো চলে গেল। তো আমি এর মতো হ্যাঁ শুয়ে রয়েছি, আমার মতো আমি শুয়ে রয়েছি বাচ্চা নিয়ে। আমি তো ভোর রাত 5টা বাজে যখন আমি বাউ দিকে আমি কাইতো, আমার হাত পরে ওনার শরীরে, দেখি উনি নাই, আমার হাজবেন্ড নাই। এই রাতের বেলা ঝগড়া করি, রাতে 5টা বাজে উনি চলে আসে। যখন দেখি আমি হাতটা ফালাইছি এদিক বুঝা, বাচ্চাটা এমরা থেকে এমরা নিয়ে আমি এদিকে হাত ফালাইছি, দেখি উনি নাই, আইতা দিই নাই। রাতে 5টা বাজে, তা অন্ধকার না, আমি উঠে লাইট লাগাইছি, লাইট লাগা দিয়ে হ্যাঁ ঘরে নাই। তে ঝাপলা খুলবা গেছি, দরজা খুলেছি, দরজা খুলন যায় না, বাইরে থেকে লাগানো বেড়া দরজা তো, আগে তো বেড়ার ঘর আসলো, দরজা খুলে না। তো আমি পাশের রুমে ওনার আমি ডাক পারি, দরজা বাইরে টিনের বেড়া বাইরে, যা পা পা একটু উঠেন তো, দেখেন তো আমার দরজাটা খুলে না কে, মুখটার আব্বু তো ঘরে নাই, রাতে যে কাজে করলাম যদি ঘরে নাই, আর আমার দরজা খুলে না। পরে উনি উঠছে, উঠা দেয় দরজার ভিতর ভাই দিয়া রশি দিয়া বাইন্দা হয়ে গেছে, যাতে আমি বাইরে না পারি, কাপড় চোপড় লিয়ে গেছে। পরে আমি হাড়াহাড়ি করে খুলছে, পরে আমার আব্বা আমা আইসে, বোনে জামাই আইসে, আর দেখ হাসে এরকম বাইন্দা থেয়েছে। পরে বান খোলা পরে আমি বাইরে হইছি, বাইরে আমি যারও রিক্সা চালাইছে উনার বাইতে গেছি, যে দেখি উনার রিক্সাটা বেচা লয়ে গেল কিনা। যদি বেচা লয়ে যায় তাহলে অবশ্যই বেটা আমারে ধরবো, ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে, আমারে ধরবো। তাড়াহুড়া করে হ্যাঁ চিন্তা না করে আমি গাড়িটা চিন্তা করলাম, যে গাড়িটা লয়ে গেল তো আমার ধরবো, আমি কইতে দেবো। তারপর আমি গেলাম, আমি তাড়াহুড়ো করে 5টা বাজে মন করেন সকাল উঠছি, উঠে 6টা বাজলো, 6টা বাজলে আমি ওনার বাসায় গেলাম। ওনার বাসায় গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ভাই চলো, হাওয়া আইসেন, আয়া গাড়ির রিক্সার তালা চাবি তো দিয়ে কুয়ে গেল আমি দেশে যাই। কেলি গাইলো তা তো জানি না, আমি ইত্যাদি ইত্যাদি ভাইঙ্গে কইলাম ওনার কাছে। বাড়িতে আয়া করলাম মন খারাপ কইরা, তোর ফোন নাম্বার নাই, ওর বাড়ি ঘর চিনি না, আমি ওর বেশি একটা গ্যারাজ্য করলাম না। এই মনের ভিতরে জিদ বানলাম যে ওর আর জায়গা দিব না। এক ভাই হোটেল আলা, উনি আবার আমার একদিন ডাক দিছে, একটা লোক ডাক দা খবর দানাইছে, চাইছি। আর পরে কয়েক তোমার অমুক হোটেলে দেখছি কাজ করতে, উনি বেতন কত পাও? উনি ডেলি 20 টাকা রোজ 3 বেলা খাওয়ায় আমারে। কয় আমার ওখানে কাজ করবা? আমি কই বেতন কত? কয় তুমি 3 বেলা খাইবা, গাড়ি ভাড়া তোমার ডেলি 6 টাকা করে দিব, আর ডেলি 20 টাকা রোজ পাইবা, খানা দানা তোমার সব হেন। পরে যে 1000 গাড়ি ভাড়া 6 টাকা করে দিত, যাইতে যাইতে 2 টাকা করে দিতাম, যাইতে 2 টাকা 2 টাকা বাসে, আর 2 টাকা করে আমার জমতো। আর যে 20 টাকা, ওই 20 টাকা 22 টাকা আমার জমতো। 22 টাকা থেকে মনে করেন আমি যে ঘর ভাড়া থাকতাম, খাওয়াতে নেই, ঘর ভাড়া দিয়া যা থাকতো ওটা আর কি। আমার মেয়ের নামে একটা বিমা করছি ওই অবস্থায়। হ্যাঁ, মেয়ের নামে একটা বিমা করছি 100 টাকা মাস। আচ্ছা, 10 বছরের 12 বছরের লেগে 100 টাকা মাস। এইভাবে ওনার আবার কাজ করলাম 5 বছর। আচ্ছা, কিছুদিন মেয়ের আনছি, দেখি মেয়ে আস্তে আস্তে বড় হইতেছে, আর আনি না, মার কাছে রাখাই। এর মধ্যে জামাইয়ের আর কোনো না, এই জামাইয়ের আর কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, আমি বেতন বাড়ানোর কথা কনে উনি আমার বলে আমার তো বাবুর্চি নাই রান্নার, তা আমার কয় তুমি রান্না পারবা, তুমি রান্নবো। আমি ওই যে বাবুর্চি রাঁধছে ওইটা আমি দেখে রাখছি, কি কি দিয়ে রান্ধে, কি করে, কেমনি কি কি রান্ধে, পাক শাক করে, ওইটা দেখে রাখছি। কতজন লোকের রান্না করতেন এই সকাল? আমি রান্না করতাম 20 কেজি চাইল ডেলি রান্তাম, আর ওই যে 3-4 পদের তরকারি রান্তাম। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, এগুলা প্রতিদিন। প্রতিদিন এই প্রতিদিন রান্না করে আপনি মাস শেষে পাইতেন 1500 টাকা? হ্যাঁ, 1500 টাকা। এই 1500 টাকা মাসে কাজ করতাম, মাস শেষ হলে 1500 টাকা দিত, আর খানা দানা ওখানে, আর ওই যে গাড়ি ভাড়া 6 টাকা প্রতিদিন দিত। কাজ আইতাম আপনার 5টায়, ভোর 5টায়, আর যাইতাম আবার বিকাল 5:30, 5টা এরকম বাজতো। মানে প্রতিদিন এই 12 ঘন্টা। আবার ব্যস্ত। আমি মেসিয়ারও করছি, দেখা গেল কর্মচারী আহে নাই,
কর্মচারী না হওয়ার কারণে আমি মেসিয়ারি করছি। মেসিয়ার কি জিনিস? মেসিয়ারি করছি ওই যে কাস্টমার আইলে বসা ওই প্লেট দিছি, ওই খানা আইনা দিছি, গ্লাস দিয়ে দিছি, খানা খায়া গেলে টেবিল পরিষ্কার করছি, আবার প্লেট গুলা জমছে আবার এগুলো ধুইছি। এই মেয়ে মানুষ হয়ে? হ্যাঁ, এগুলা করছি। তো একজন পরামর্শ দিল, তুমি এই কাজ না করে অনেক খাটনির কাজ করো, তুমি এই খাটনির কাজটা যদি বিদেশ যা করতে তাহলে তুমি মেলে কিছু করা পারবা। এটা আপনাকে পরামর্শ দিল? হ্যাঁ, একজনের পরামর্শ দিল আর কি। আমাকে বিদেশ যাওয়ার মতো, বিদেশ যাওয়ার মতো সম্ভব তো টাকা নাই, যাবো কিভাবে? তো ওই লোকটা আবার এক এজেন্টে দইরা হ্যাঁ নিজে রিক্সায় আমারে পাঠাইলো ইস্টামে লিখিত কইরা। আমি রিক্স ওই তো টাকা পয়সা না দিয়ে পরে আমি দেব, আমারে ধরেন এজেন্টে কইলো। পরে এজেন্ট আমার পাঠাইছিল। কোন দেশে? হ্যাঁ, পাঠাইছিল আপনার ওমান। তো ওইখানে এই কাজই করছি, 2 বছর পর্যন্ত ছিলাম। মালিক ভালো আসলো, ম্যাডামও ভালো আসলো। আল্লাহ না করুক, হ্যাঁ আল্লাহ হেফাজতে রাখুক, দোয়া করি। হ্যাঁ আমার যথেষ্ট মেয়ের মতো দেখছে। তো বেতনও আমার ঠিক মতো পাঠাইছে, মাসে 7,000। আচ্ছা, মাসে মাত্র 7,000 টাকা? মাসে 7,000 টাকা বেতন। এই টাকা আপনাকে বাড়িতে পাঠাইতেন? এই টাকা আমি বাড়িতে ব্যাংক পাঠাইতাম। ব্যাংকে পাঠাতেন? মাস শেষ হইলে 3 মাস শেষ হয়েছে, বেতন পাঠা দিছি। ওই বাপ মার কাছে পাঠাইছি, হেরাই উঠাইছে। এখন আমি পাঠাইছি, হেরাই উঠাইছে। হেরাই মনে করেন ব্যাংকে চুরিয়া খাইছে বাল বাচ্চা লিয়া। তো যাই হোক, ওই টাকা মনে করেন 2 বছর আসছিলাম, ওই যে আবার ওনার ঋণ শোধ করছি। 2 বছরে 7,000 করে হইলে কত টাকা ভাই আবার খাইছে না ওনারা। আমি আবার ছেলে বাংলাদেশে ফিরাইয়া কিছুদিন বাড়িতে সপ্তাহখানি বৈশা থেকে এই আবার কাজ করলাম আপনার চটের মেলে। আবার ওই হোটেলে গেলাম, এই হোটেলে কাজ করলাম। এর মধ্যে আপনার জামাইয়ের আর কোনো দেখা? না, ওর আর কোনো খোঁজ নাই। বিয়ে শাদী করলেই তো পারতেন। বিয়ে শাদী বইতা বসতে পারতাম, যে মেয়ের দিকে চাইয়া চিন্তা করলাম মেয়েটা বাপ দেখলো না। হ্যাঁ, যদি আমি বিয়া বহি ওই হ্যাঁ তো ওনার মেয়ে বলে পরিচয় দিব না। নতুন নতুন কালে অবশ্যই মেয়া কইব, পরবর্তীতে খানা পিনা লেগে একটা কাইজা লাগবো, এটা লেগে আর কি এগুলো চিন্তা ভাবনা করে আর কি বিয়া বই নাই। কি ব্যালেন্স, তাই না? প্রকৃতির কি ব্যালেন্স দেখেন। বাবার মধ্যে আল্লাহ যেটা দেয় নাই, মায়ের মধ্যে সেই জিনিসটা দিয়ে দিছে। যদি এই ব্যালেন্সটা না থাকতো তাহলে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ যে কি দাঁড়াইতো, ইভেন দাঁড়ায়ও, 2-1টা কেস যে ডিফারেন্ট থাকে না তা না। এই মায়েদের মধ্যে যে মমতাটা, এই মমতাটা যদি সন্তানের জন্য না থাকতো, 2-1টা ব্যতিক্রম মা তো অবশ্যই আছে, সেই গল্প না হয় নাই বা আনলাম, কিন্তু ইন জেনারেলি বিষয়টা তো এরকমই। আরো অনেক কাহিনী হয়েছে। মেয়ে যখন 1.5 বছর আসলো তখন আমি বিশ্বরোড গিয়ে ইটা ভাঙছি। এই যে জীবনের গল্পটা হয়েছে আমার, এই যে হোটেলে মাইসের বাড়ি কাজ, বিদেশে 2 বছর থাকলাম। তো হঠাৎ করে একদিন কে মনে করেন এরকম করতে হতে মেয়ের খালি বিয়ার কাম আহে। মেয়ের তো 12 বছর 13 বছর এরকম হইতাছে, ওই বয়সে বিয়ে চলে আসে। হ্যাঁ, বিয়ার কাম আহে। আমি বিয়া তুমি না, আমি আমার কাছে সেরকম টাকা পয়সা নাই, বিয়া তুমি কিভাবে? ঠিক আছে, পরে আল্লাহ হানে অমুকের কাছে সাহায্য চাই, কেউ সাহায্য করবা চায় না বিয়ার লেগে। টাকা পয়সা 2 লাখ চায়, 3 লাখ চায় যৌতুক, বিয়া দেয়া পাই না। তো মেয়ের বয়স 20 বছর চলতেছে, এবার কষ্ট মষ্ট করে মেয়ের আমি পারলাম। মেয়ের বয়স 20 চলতেছে, 20 গিয়ে 21 চলতেছে। তো ওই আবার ফোন দেয়, মেয়ের লোক কথা কইছে, মেয়েও কথা কইছে। মেয়ে তো পরিচয় দিবার চায় না। মেয়ে বলে আমার কাছে শুনছে তোর আব্বু এই কথা কইছে যে তুই মেয়ে জন্ম লিখে পুলে জন্ম লিখি তোর সবই দিত, মেয়ে জন্ম লিখে তোর আব্বু তোর পালাতে গেছে। মেয়ে বলে এটা হই না, মানে মেয়েরও হিট লাগছে, আব্বু লোক কথা কয় না। পরে ফোন দিয়েছে, জিজ্ঞাসা কে তুমি? আমি তোমার আব্বু। মেয়ে কয় আমার তো আব্বু টাব্বু নাই, আব্বু তুই থাকতো তাইলে আমার এই যে এতটুক থেকে আমার আব্বু গেতো গানা। তে ওর আব্বু বলে যে আমি তোমার আম্মুর লগে আবার সংসার করুম, মানে 20-22 বছর পরে এই খবরটা হইতেছে। তোমার আম্মুর লগে আবার সংসার করুম, তুমি যদি তোমার আম্মুর বুঝায় রাজি করা পারো তাহলে আমি সংসার করবো। তো আমার মেয়ে আবার কয় মায়ের বুঝাইলে রাজি হইব, কিন্তু তুমি তো মানুষ না, তুমি তো মানুষ, তুমি তো জায়গা জায়গায় নিখা বিয়া করো। বিয়া এই পর্যন্ত করছে 6-7টা, আমি 2 নম্বর। 22 বছর 20-22 বছর 6-7টা বিয়া করে হালাইছে। তো আমার মেয়ে কয় তুমি তো কয়েকটা বিয়া করছো, তখন তোমার সিকিউরিটি কি, তোমার গ্যারান্টি কি, তুমি যে আমার মান লাগে আবার সংসার করবো, তোমার এই গ্যারান্টিটা কি? তোমার তো কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি পাইতেছি না। কয় আমি সব ছাইরা দিয়া, সব কিছু ছাইরা দিয়া যতদিন বাঁচি আমি তোমার মায়ের সংসার করবো। তাই না, মেয়ে বাপের কথা বিশ্বাস করছে। বিশ্বাস করে আমার মেয়ে ফোনে কইছে যে মা আব্বু এই কথা কয়, তুমি অন্য বিয়া শাদী করো না,
তুমি আব্বুর কাছে আও। আমিও বাপ ফিরা পাইলাম, তুমি আগে জামাই ফিরা পাইলাম, এই কথা কইব। তো মেয়ের কথা রাখলাম, রাইখা মন করেন এই যে গত 2 বছর আমার কাছে 1.5 বছর আসলো। 1.5 বছর থেকে উনি আবার আমার থেকে জায়গা আবার একই কাজ করছে। হ্যাঁ, আবার জায়গা। আপনার মেয়েটার বিয়ে শাদী দিছেন? মেয়ে বিয়ে দিছি আমি এলাকার পোলার কাছে বিয়ে দিছি। পরে লাগে মনে করেন আমি কিভাবে চলুম, মানে মেয়ে কয় দেখো যদি বিদেশ যাবারও যাও, আর যদি কোনো কাজ করা করো তাইলে করো, মানে কি করবা। আমি অটোর চিন্তা ভাবনাটা লইলাম। অটোর চিন্তা ভাবনা বলতে মানে আমি চিন্তা ভাবনা করলাম যে হোটেলে মোটেলে আর কাজ না করে আর বিদেশ না যায়, মানে যখন লকডাউন পড়ে আছে গা রোজার আগে, তাই আমি একটা অটো চালাই। আচ্ছা, গত বছর রোজার আগে গেল রোজা, এরকম একটা চিন্তা ভাবনা করলেন আপনার মেয়েরা অটো করলাম যে এত সুন্দর অটো বাইরে হয়েছে, সবাই চালায়, এটা তো স্বাভাবিক, চালান যাইবো, আমি মনে হয় পারবো, আমি নিজে আইডিয়া। কিন্তু আপনার মনে হলো না যে আমাদের সমাজে এটা মানুষজন কি বলবে, একটা মেয়ে অটো চালাচ্ছে? হয় এটা ভাবছি যে খারাপ চোখে দেখবো, অনেকে খারাপ চোখে দেখবো, অনেকে ভালো চোখে দেখবো, না আমি কি কাজ করব, সব জায়গায় অফিস আদালত সব বন্ধ। তো আমি আইডিয়া মাথার মধ্যে আনলাম যে আমি অটো চালাই, যদি সরকারের রাষ্ট্র চালা পারে আমরা পারব না কে লিগা ও গাড়ি চালাইতে, এটা মনের ভিতরে একটা ঘোষণাটা জাগলো। মানে শেখ হাসিনা যদি রাষ্ট্র চালাতে পারে, তা আমরা পারব না কে অটো চালাইতে? সে যদি নারী হয়ে রাষ্ট্র চালাতে পারে, আমি কেন নারী হয়ে অটো চালাতে পারবো না? আসলে এটা বলতে চেয়েছে। হ্যাঁ, তো এরকম পাড়াবসে এক ভাই আছে, আমি বললাম আমরা একটু অটো চালান শিখাইবে। উনি কয় কি কও তুমি? হ্যাঁ, আমার একটু অটো চালান শিখান, আমি অটো চালাম। আচ্ছা, পরে তুমি তো বিশ্বাস যায় না, কয় তো মেয়ে মানুষ অটো চালাবে, মাইসে কই হাসবো, আমি হাসুক, হ্যাঁ হাসে হ্যাঁ আসবো, আমার কাজ আমি করুক, আমার পেট তো চালাইতে হবে, সংসার চালাইতে হবে, আমার তো এছাড়া কোনো পথ দেখতেছি না, এই কথা বললাম। পরে উনি কয় ঠিক আছে শিখা তুমি, মানে শিখাইতে চায় না, রাজি না, তারপরে জোর করে আমি কইছি একটু শিখা দেন, আপনার লেগে আমি সুনাম করবো, আপনার লেগে দোয়া করুন, এইভাবে কইলাম। করার পরে ঠিক আছে শিখাবো। পরে আমার 2-3 দিন শিখাইছে কিভাবে চালাইতে হয়। হ্যাঁ, 2-3 দিন চালান শিখাইছে। শিখানোর পরে মন করেন একদিনকে অটো দিল, হ্যাঁ পুরান অটোই আমার কাছে এটা দিছে, চালাও। পরে আমি চালাইছি মতো, পরে তাহলে পারবি হনে, তুমি চালা পারবা, সাহস আছে। তারপরে প্রথম দিন রাস্তায় নামলেন, কি অভিজ্ঞতা কি? তারপরে নাম কিভাবে মানে অমুক খানে যাই, গেরেজে যে আমার একটা অটো দেন, আমি চালাই, ভাড়া যা আমি দেবো, এই কথা বলছি। মালিকে দিব না, মানে বিশ্বাস করে না যে তুমি মেয়ে মানুষ, তুমি অটো লিয়ে যাবে, রাস্তাতে অ্যাক্সিডেন্ট করা পারো বা ডাকাইতে ধরা পারে, দুর্ঘটনা ঘটা পারে, আর তাছাড়া তো মেয়ে মানুষ দিবা চায় না। পরে এরকম দিবা চায় না, পরে কান্দাকাটি করি। পরে একজন আমার বলে আমি অটো বানা দেই, চালা ডেলি আমার 300 টাকা, 350 দিতে হবে, 300 করে জমা দিস। পরে আমি হের কাছে বানা দিল, হের কাছে আমি 300 করে জমা, এই হের গাড়ি আমি পারমিট চালাইতেছি। তো রাস্তায় নামার পরে প্রথম দিন কাস্টমারের যেদিন আমি যে কাজ শিখি 3 দিন তো শিখছি, রাস্তাঘাটে অনেকে দেখছে হাসছে, অনেকে আঙ্গুল তুলে দেখছে যে মহিলা অটো চালায়, অনেকে দেখে হাইসা হাই হ্যাঁ, অনেকে দেখছে আল্লাহ রে, মানে বাবা ওটাকে হালাইছে যে মহিলা অটো চালায়, এরকম। আবার অনেকে নিন্দাইছে না, এরকম কে শখ করে উঠতো, আবার কে উঠতো না। ছবি নিত, সেলফি নিত, ক্যামেরাতে ছবি তুলতো। হ্যাঁ, অনেকে ক্যামেরাতে ছবিও তুলতো। আচ্ছা, অটো চালায় আপনি কয় টাকা রোজগার করতেন? যেদিন ওটি ফার্স্ট আমি গাড়ি লিয়ে বাইরে, মানে ছেলেটার গাড়ি তো আর আমার দেয় নাই চালাইতে বা প্যাসেঞ্জার উঠাইতে, ও আমার একদিন দিছে সারাদিন ঘুরবা খালি, 8টা ক্লিয়ার করবা। আমার যে অটোটা দিছে মানে ওনার অটো তো ফার্স্টে আমি যেদিন বাইক করছি, সেদিন আমি সারাদিন গাড়ি চালায়, সকাল থেকে 5টা পর্যন্ত গাড়ি চালায় 900 টাকা কাজ করছি। আপনি যে অটোটা চালান, এটা কি আপনার নিজের? না, এটা আমার এক ভাই, আমার এলাকা পাড়াবসী, হ্যাঁ আমারে দিছে। সম্প্রতি আমি শুনলাম যে আপনাকে নাকি কোন একটা জায়গা থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। না মিছা কথা, এসবকে আমার কোনো সাহায্য করেনি। না সাহায্য না, ওনার আসলে একটু কানে একটু সমস্যা আছে, আমাকে একটু জোরে বলতে হচ্ছে। কোন একটা প্রতিষ্ঠান থেকে কোথাও আপনাকে ডেকে নিয়ে সম্মাননা দিছে, কোন প্রেস দিছে? আপনার এই যে প্রথম আলো অফিসে, আচ্ছা এই জেঞ্জিরা, আচ্ছা প্রথম আলোতে দিছে। হ্যাঁ, প্রথম আলো অফিসে আমার নিয়ে আরো সাংবাদিক ভাইরা আসলো, আপারা আসলো, আরো কতটি মেয়েরা আসলো, সবাই আইছে, আয়া ভালোই খাতির করলো, ভালোই সম্মান দিল, অনেক আলোচনা হইলো, গল্প হইলো। তারপরে যে বললাম না, আমার একটা উপহার দিছে, গিফট করছে, ক্রেস্ট, এটাকে বলতে পারছি ওগুলা কইতে পারি না, ওগুলা একটা দিছে আমারে, ফুলের তোড়া দিছে, এগুলা করছে আর কি, ভালোই সম্মান করছে আর কি ওইখানে নিয়ে ওনারা।
আপনার মেয়ের জামাই কোথায়? মেয়ের জামাই এখন বর্তমানে বিদেশ আছে। আর মেয়েটা? মেয়েটা আমার কাছে, শাশুড়ির কাছে থাকে 15 দিন, আমার কাছে থাকে মাসখানি। এই মেয়েটাকে আপনি দেখেন? হ্যাঁ, মা বেঁচে আছে আপনার? মেয়ের ঘরে ছেলে হয়েছে একটা। এই ছেলেটাকেও আপনি দেখেন? ছেলেও আমার কাছে। আচ্ছা, আপনি আপনার মাকে, মা বেঁচে আছে? মা বেঁচে আছে। মাকেও আপনি দেখেন? মা তো মনে করেন কিছুদিন থাকে আমার হেনে, এখন বর্তমানে বাপ থাকতে আমার কাছেই থাকছে। এখন কিছুদিন আমার হেনে থাকে, কিছুদিন বড় বোন হেনে থাকে, কিছুদিন মাজার বোন হেনে থাকে, মানে এইভাবে চলতেছে আর কি। কত টাকা লাগে একটা অটো রিক্সা কিনতে? একটা অটো বর্তমানে নর্মালের মধ্যে কিনতে গেলে আপনি 90, 95, 98। আর যদি একটু ভালো ব্যাটারির মধ্যে কিনবা যায়, এক্সাজের বড় ব্যাটারি, তাইলে 1,20,000, 1,10,000। আর একটা বড় অটো কিনবা গেলে ওই যেমন 6 জন কইরা বহা, ওগুলি 1,75,000, 80,000। আপনার ইচ্ছা আছে কোনোদিন একটা নিজের অটো কেনার? আমার তো, আমি ওই আপারে বলছি, আপা আমার জিজ্ঞাসা করছে আপনি সামনে কি কি করতে চান, কি আগাইতে চান, মানে আপনি সামনে কি কাজ করতে চান। আমি বলছি আমি যখন আর কোনো কাজ যাই না, আমি যখন মূর্খ মানুষ, পড়ালেখা যাই না, কাজ পাই না কোনো আনে, আমার কোনো দামি কোনো কাজ নাই আমার জন্য। আমার লিগে এই অটোই আমার কাজ। এই অটোই আমি চাই যে এই অটোটা চালাই আমি আমার জীবনটা দেখি সামনে কিছু আগাইতে পারি কিনা, কিছু করতে পারি কিনা অটো চালায়, এটাই আমার আশা আর কি। মনে করেন যদি আমার আর কি কেউ যদি অটো কিনা দেয় চালাইতে বেলা, বা আমারে সবাই মিলে জনগণে মিলা দিলা যদি আমারে একটা অটো কিনার ব্যবস্থা করে দেয়, তাহলে এই অটোটা পাইলে আমি মনে করেন ভাড়াতে বাইসা গেলাম, আমি সংসারটা ঠিক মতো চালাইতে পারলাম, নিজের ভবিষ্যৎ করা পারলাম। বা আমি এক গাড়ি দেখা গেল আমি যদি আরো 2টা গাড়ি করা পারি, আমি যদি কেউ আমার মতো কোনো অসহায় মেয়ে। বুঝতে পেরেছি। সকিনার ভাগ্য ফিরবে কিনা আজকের এপিসোডের মধ্য দিয়ে সেটা আমি জানি না, তবে এটা ঠিক যে সকিনাকে আমি নিঃসন্দেহে স্যালুট জানাই এই কারণে যে সকিনা হারে নাই। খুব সহজ সরল করে বলে যাওয়া একটা জীবন গল্প। আপনি যদি গল্পটাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, ওনার বিয়ের 22 বছর বা 20 বছর, ছোটবেলাটা খুব কষ্ট কেটেছে, হয়তো অনেক মানুষের সাথেই মিল আছে, কিন্তু বিয়ের 20-22 বছর নিজের জীবনটা অন্যভাবে অন্যদিকে প্রবাহিত হতে পারতো, উনি করেননি। যখন করোনা অনেক মানুষের মুখ থেকে ভাত কেড়ে নিয়েছে, সহজ বাংলায় যদি বলি আমি, সেই সময় আমাদের সকিনারা বাঁচার স্বপ্ন দেখেছেন এবং তারা আজকে রাস্তায় নেমে হলেও পেটের ভাত জোগাড় করার মতো সাহস রাখেন। আজকে এটা একটা অসাধারণ গল্প। আমি এর আগেও শুনেছি এরকম যে অনেক মেয়ে, অনেক ভদ্র মহিলা নাকি রিক্সা চালান। আমি জানি যে পেশার জায়গাটা থেকে এটা অনেক রিস্কি একটা পেশা, বিশেষ করে মেয়েদের জন্য, নারীদের জন্য, কিন্তু আমি সাহসটাকে অনেক বেশি সম্মান জানাতে চাই। এই কারণে সম্মান জানাতে চাই যে মানুষ রোজগার করার জন্য, বৈধ উপায় রোজগার করার জন্য কি পরিমাণ কায়িক পরিশ্রমের জায়গায় যেতে পারে, সেই জায়গাটা থেকে সকিনার গল্প অনেক বড় একটা মোটিভেশনাল স্টোরি। আমি নিঃসন্দেহে সকিনাকে অনেক অনেক বেশি সম্মান করি। আচ্ছা, আপনাকে যদি কেউ কোনো সহযোগিতা করতে চায়, সেটা নেই, আগে আপনাকে একজন নিয়ে আসছে, তার সাথে আমি একটু পরে কথা বলবো। শর্তটা হচ্ছে এই নাম্বারটা পাবলিকলি ওপেন হয়ে গেল, সবাই জানবে এই নাম্বারটা। ভালো মানুষ, মন্দ মানুষ, খারাপ মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সব ধরনের মানুষ কিন্তু এই নাম্বারে ফোন দিবে। ভালো হলেও সেটা আপনার, মন্দ হলেও সেটা আপনার। বুঝতে পারছেন জিনিসটা? সো ওইটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আমি আপনার নাম্বারটা এখানে ওপেন করে দিচ্ছি। কেউ যদি আপনাকে কোনো সাহায্য করতে চান আপনার এই গাড়ি কেনার ব্যাপারে, সেটা ওপেন থাকছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি আসলে একটা গাড়ি কেনার স্বপ্ন নিয়ে আজকে এখানে এসেছেন এবং আমরা সবাই মিলে চাই এই স্বপ্নটা সফল করতে, আর আয়ের রোজগারের হাতটাকে অনেক বেশি শক্ত করতে, এবং সেটা আমাদের দ্বারা খুব বেশি সম্ভব। শিক্ষা নাই সে কারণে সে উপার্জন করতে পারবে না, বিষয়টা এরকম নাই আসলে। উপার্জন যদি মানুষ করতে চায়, বিভিন্ন রকমের রাস্তা আছে, এবং আপনার কিছু ভিডিও ফুটেজ আমি দেখিয়েছি, আপনি যে চালাচ্ছেন অটো রিকশা, 4বার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও 4বার অ্যাক্সিডেন্ট করছেন, তারপর অটো রিকশা ছাড়েন না? আমি অটো চাই না, আমার পাওটা আপনি দেখছেন না? পাও আমি দেখি নাই। একটু দেখেন না, আপনার পাওটা একটু দেখেন কি কি কত বড় অ্যাক্সিডেন্ট। তারপরও আপনি ছাড়েন? তারপর আমি হাল ছাড়ি। এই হাল না ছাড়া মানুষগুলো এগিয়ে যাক। প্রিয় দর্শক এবং শ্রোতা, সেই আশাবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমি যেই ফুটেজটা করছি সেটা হচ্ছে যে আমাদের সকিনাকে আসলে নিয়ে এসেছেন যিনি, তিনি ওনার সকিনার বাম পাশে বসে আছেন। আপনার নামটা একটু বলেন প্লিজ। উর্মি, আপনি তো আমাকে মেইল না বোধহয় ইনবক্স করেছিলেন, না পেজে ইনবক্স করেছিলেন। আপনি ওনাকে চেনেন কিভাবে? মানে প্রথম দেখাটার সাথে পরিচয়টাকে একটু যদি জানান। আমি একটা প্রাইভেট স্কুলে জব করি। আচ্ছা। স্কুল থেকে বাসায় যাওয়ার পথে আমি দেখি যে উনি রিকশা নিয়ে যাচ্ছে। আচ্ছা। ব্যাপারটা আমার খুবই ভালো লাগে যে আমাদের এলাকায় একটা মহিলা রিকশা চালাচ্ছে। আচ্ছা। দেখি তো ওইখান থেকে আর
আচ্ছা। আমি নাম্বার কালেক্ট করে ওনার বাসায় যাই। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ওনাকে আপনি জানান আমার এই অনুষ্ঠানের কথা বা এরকম একটা অনুষ্ঠানে নিয়ে আসতে চান, এবং এটা উনি স্বেচ্ছায় রাজি হয়েছেন। ওনার বাসাতেও গিয়েছেন আপনি? ও, তার মানে ওনার সম্পর্কে আপনি অনেক কিছু জানেনও। হ্যাঁ, মোটামুটি উনি ওনার সাথে আছে। আচ্ছা, আচ্ছা।